দুপুরের কাঠফাটা রোদ, রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরো বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে, রাস্তায় জ্যামজট লেগে গেছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে, অনেক কাজ জমে আছে। এলাহিদের ফ্রিজ প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে মাছ ধরা, প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস, কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রোশন, রাজন, ফারাজ সকলেরই আলাদা চেম্বার আছে, তবে ফারাজের চেম্বার বেশিরভাগই সময় খালি থাকে। প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার হুট করে দেশে আসার বিষয়ে কারোর কিছু জানা নেই, জিজ্ঞেস করারও সাহস নেই কারোর। ফারাজ হাত ঘড়িটির দিকে একবার তাকায়। অফিসে আজকে নতুন একটা কাস্টমস আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অভ্র, তুই কি একটু দেখাই তো বাইরে কার বাপ মরছে? অভ্র ফারাজের সহচর বলা চলে, তার প্রতিটি কাজের খবর অভ্র জানা আছে। অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি করে সে। ফারাজ আবদার করলে হয়তো জানটাও বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস আছে তার। অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে, মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাতেই সবাই আন্দোলন করছে, হত্যাকারীর শাস্তি দাবি করছে। ফারাজ ফোনে গেমস খেলছিল, নির্বিকার ভাবে জিজ্ঞেস করলো, কাদের কাজ এসব বলতো? আর কাদের হবে ভাই? সোহান পালোয়ানের লোকদেরই কাজ। বালগুলোর ভিতরে যে এত নষ্টামি কই থেকে আসে? আসলে কি আর বলবো বল, বেড়া মানুষের শরীরের কৃমি আছে, হুঠার কৃমি নাড়া দেয় আর চুলকানো শুরু হয়। যাই হোক, তুই গিয়ে রাস্তা খালি কর। অভ্র একটু চুপ থেকে বলল, ভাই আপনিও তো বেটা মানুষ। ফারাজ ফোনের থেকে চোখ সরিয়ে অভ্রের দিকে তাকালো, কপাল কুঁচকে জবাব দিল, আমার শিরায় তো আবার চুলকানি নেই যে মানুষ দেখলে কুরকুরানি শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় ঠেকে থাকার মানুষ, বন্ডামি করলে এক জায়গাতেই করব। বারুঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহীন নয়, বুঝছো কুদ্দুসের বাপ? অভ্র জবাব না দিয়ে গাড়ি বের হতে নিলে ফারাজ পেছন থেকে তাকে আরেকবার ডাক দেয়, হেসে বলে, অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্টামি কমিয়ে দিয়ে আসবো। শালার অনেকদিন ধরে ঝামেলা করি না, কি বোরিং একটা জীবন। লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে? সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে। এই বাড়িতে করার মতো কাজ নেই, তাই সময় ফুরায় না। চার দেওয়ালের ভেতরে কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আছে। বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়া খুব ইচ্ছে জাগছে মনে। চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে। মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে, তবে এখনো অব্দি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার। আর জোহানের বাবা, তার সঙ্গেও তো এখনো কথা হলো না, যদিও জোহানের সঙ্গে একটা কথাও হয়নি। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ায়, আঁচলটা ভালো করে গুছিয়ে নেয়, তারপর এক পা দুপা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায়। নদীর রুমটার মাঝে পড়েছে, আর ফারিয়া এবং মোহনারটা দুপাশে। ফারিয়ার রুমের দরজা খোলা ছিল, নুরির সঙ্গে খেলছে। চিত্রা নুরিটাকে শুরু থেকেই সে দেখেছে। ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা, একই রক্ত, একই সম্পর্ক, হুবু বলে কথা। চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে, হেসে বলে, আরে ভাবি, আসুন আসুন, এখানে বসুন। আসলে রুমটা গোছানো হয়নি, তাই কিছু মনে করবেন না। ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি। চিত্রা খাটে গিয়ে বসে, মৃদু স্বরে বলে, একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। আপনার যখন ইচ্ছে তখনই চলে আসতে পারেন। আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পড়ে টেবিলের উপর থাকা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি, উজ্জ্বল শাড়ি আর সাজে থেকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক, বয়স খুব বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দর ফারিয়া। ফারিয়া একটু লজ্জা পেল, পরেক্ষণেই লাজ ভেঙে বলল। মৃদু লজ্জায় ফারিয়া চোখ নামিয়ে আনে, তারপর বলল, আপনার থেকে বেশি না। চিত্রা হেসে বলে, এই বাড়ির সবাই সুন্দর, পুরুষ হোক কিংবা নারী। পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না, তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র। যার সৌন্দর্য যত বেশি, তার ক্ষমতাও তত বেশি। ফারিয়া মৃদু হাসে। চিত্রা একটু চুপ থেকে বলে, তা অবশ্যই জানি, পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে। একটু থেমে সে আবারও বলে, বাইরে যাবে? আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি।
ফারিয়ার চোখ আনন্দে ঝলমলে করে ওঠে। লম্বা সুঠামো গড়ন তার ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন। ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে যা প্রকাশ করতে চেয়েও পারে না। নুরিকে কোলে তুলে নেয় চিত্রা। এত মায়াবী ছোট্ট প্রাণটা। তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ, কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখটা ফেসে ওঠে চোখের সামনে। বাচ্চার বাবা কি হবে? ফারাজ এলাহি? এলাহি বাড়ির চারপাশে বাগান, সামনের দিকে ফুলের বাগান, তবে পেছনে ফল ফলাদি সহ নানান রকম গাছেদের আস্তানা। বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি, বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারির রীতিমতো ছাপ, অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে, বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে, শান বাঁধানো পুকুর। সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে। তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে? তার কোনো যত্ন নেওয়া কেন হচ্ছে না? শান বাঁধানো পুকুর পাড়টার সামনে দোলনা আছে। ফারিয়া চিত্রাকে নিয়ে যায় সেখানে। দুজনে দোলনায় গিয়ে বসে। দোলনার হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে। ভাবি, আপনি গান পারেন? চিত্রা মাথা নাড়ে। না। আমি পারি। বলে হাসে ফারিয়া। একটা শোনাও তবে। ফারিয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত। সেই মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতেও তো এমনই একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিল সে। তার শরীর কেমন শিউরে ওঠে। ধীরে ধীরে মাথা তুলে 3 তলার দিকে তাকায়। কাঠের জানালাগুলো বন্ধ, অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। চিত্রা গভীর কণ্ঠে বলে, 3 তলায় কে থাকে? ফারিয়া চমকে তাকায়। মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে। কেউ না। কেন? না মানে ওইখানে তো যাওয়া হয়নি। তুমিও যেতে চাও? চিত্রা মাথা নাড়ে। ফারিয়া রহস্যময় দৃষ্টিতে বলে, নিয়ে যাব একদিন। চিত্রা চুপ হয়ে যায়। চারপাশে তাকায় আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ফারাজের দুপুরেই আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। ক্ষুধা পেয়েছে তার, কিন্তু রুমানা তাকে বলে দিয়েছেন ফারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে। বাড়ির নিয়ম, এসব নিয়ম চিত্রার একদম ভালো লাগে না। চিত্রা পড়ালেখার শখ। এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার। মামা এর মাঝেই অ্যাক্সিডেন্ট করে, আর তারপরে এক লহমায় সব স্বপ্ন চুরমার। চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয়। তার স্বামীটা কতটুকু ভালো? নির্লজ্জতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে? যদি না থাকে তবে সে কি চিত্রাকে পড়ালেখা করতে দিবে, কলেজে যেতে দিবে? চিত্রা একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। বাড়ির কথা মনে পড়ছে তার। মামাকে কতদিন ধরে সে দেখে না। আচ্ছা, মামাকে ঠিক সময় ওষুধ খাওয়ানো হচ্ছে তো? মামি কাজের সব ভার কি তার কাঁধের উপর পড়েছে, নাকি মার্জিয়া ভাবে সাহায্য করছে? চিত্রার সোহাগের কথা হুট করে মনে পড়ে যায়। চোখের কোণে জল চলে আসে। নিজেকে মনে মনে গাল মন্দ করে বলে, সোহাগ শুধু ঘৃণার পাত্র। সোহাগরা কেবল প্রতারক। তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে। তারা শুধুই খেলতে জানে, ভালোবাসতে নয়। চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয়। ফারিয়া নুরিকে কোলে নিয়ে পেছনে পেছনে আসছে। হালকা বাতাস বইছে, গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশ। চিত্রা চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম মসৃণ, তবু কোনায় কোনায় সূক্ষ্ম কাঁটা লুকিয়ে। বাগানের ভেতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে। তাদের মধ্যে 2জন লোক থমকে দাঁড়িয়ে চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয় না, কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধে ঠেকছে না। কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়েও সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা বেপরোয়া আগ্রহ। একজন বলে উঠল, মায়াটা পুরাই করা, তবে এটা কেডা? আগে তো দেখি নাই। আরেকজন হাসতে হাসতে জবাব দিল, দেখবি কেমনে, আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আইছি। এরপর দুজনে কুৎসিত হাসিতে ফেটে পড়লো। চিত্রার আগে শরীর গরম হয়ে ওঠে। লজ্জা না, ও রাগ হচ্ছে। যেখানে সে নিজের স্বামীর ভালোবাসি সহ্য করতে পারে না, সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না। সে এক দণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয়। তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ, মনে হচ্ছে আগুনের ফুলকি ছিটকে পড়ছে। আমি কে তা জানা আছে? লোক দুটো চমকে ওঠে, একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে। মুহূর্তেই মুখে ভীতির ছায়া নেমে আসে। বললেন না কেন? বলেন আমি কে? চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চিত্রার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে বলল, আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী। লোক দুটো এবার আর সময় নষ্ট না করেই হাত জোর করে সজোরে বলে উঠল, মাফ করে দেন।
আমরা বুঝতে পারি নাই আপনি ফাহাদ সাহেবের বউ, তাহলে জীবনেও এমন আচরণ করতাম না। চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, নেই কোনো হাসির রেখা। চিত্রার কণ্ঠ খানিকটা নরম হলো, তবে ভিতরের তীক্ষ্ণতা হারালো না। আপনি কখন এসেছেন? ফারাজ কোনো উত্তর দিল না, শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে। ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো, কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো, যেন চিত্রার চোখ থেকেই উত্তর খুঁজে নিতে চাইছে সে। কিন্তু চিত্রা মুখ ফিরিয়ে নেয়, তার ভেতরে এক অনীহা কাজ করছে। কি হয়েছে এখানে? ফারাজের কণ্ঠে উদ্বেগ। চিত্রা গভীর শ্বাস নেয়। ফারাজ আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম, আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে, তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন? ভ্রু কুঁচকে তাকায়। তো কি হয়েছে? চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায়। আপনি যদি জগতের সব মেয়ের খালু হতে পারেন, তাহলে আমিও সব পুরুষের খালা হতে পারি, তাই না? ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায়, কিন্তু আজকে সে হাসতে পারছে না। খেয়েছো? চিত্রা এক পাশে তাকিয়ে মাথা নাড়ল। এখনো না? আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, খেকা আমার। চিত্রার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ফারাজ হাসে। না, ভালোবাসা। দূরে যান, আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবে ছাগলকে খাইয়ে দিয়েছি। ফারাজ একবার পাশে দুজন অপরিচিত লোকেদের দিকে তাকায়, তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয়। লোক দুটো মুহূর্তেই মিলিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে ছিল ফারিয়া, কোলের ছোট্ট নুরিকে নিয়ে। ফারাজ নুরিকে দেখেই উচ্ছ্বাসে বলে ওঠে, আম্মা জান। সেই হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল। ফারিয়া হেসে বলল, তোমরা দুজন তাহলে বাসায় যাও, ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে। চিত্রার গাল লাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট্ট গালে দুটো চুমুল খেলো। তুমি কেমন আছো আম্মু? নুরি ট্যাপ ট্যাপে করে ফারাজের দিকে তাকিয়ে থাকে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে। ফারাজ নুরিকে আবারও ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্ত চোখে তাকালো। না, কেন? আমি খাবো না। তুমি খাবে না তো তোমার 14th জেনারেশন এসে খাবে। চলো। চিত্রা পুচকে বলল, এই অবস্থায়? রুমে চলো, বোরকা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি? চিত্রা হেসে ফেলে। ইচ্ছে হয়নি, তাই খুলিনি। তাহলে তো ফাল পড়ো কেন? একটু দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। গাড়িতে বসতেই অভ্র লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। চিত্রা কিছুটা অবোধ ভঙ্গিতে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। ফারাজ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতেই। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করলো, উনি আমার কে? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগার, আমার এক হৃৎপিণ্ডের 2 অংশ। চিত্রা এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচেই মুখ ভেঙচি কেটে পড়ল। তাহলে ভাই জলদি একটা সার্জারি করে আলাদা হয়েছেন। ওনার যা হৃৎপিণ্ড, তাতে তো মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর, যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে। বাতাসের ভেতরে একটা ভেজা গন্ধ, দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমোট হয়ে আছে চারিদিক, গরম আর আর্দ্রতার ভারে দম বন্ধ লাগছে। সড়কের উপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি, চোখে তারা যেন তারা জানে আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলোর ছোট ছোট ঝড় উঠেছে পথের ধারে, কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে, অথচ বাতাসের চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ছুঁয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো, নাকি এইভাবেই ঝুলে থাকবে আকাশ? হোটেল এক্সের 5 তলার ভিআইপি লাউঞ্জ, মৃদু সোনালি আলোয় চারপাশ নরম হয়ে এসেছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছা করে না। খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন,
একটা আরাধ্য। এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি, আর পারবেও না। ফারাজ তার পাশেই বসে আছে। আজকেও ঘাস লতা অর্ডার দিতে যাচ্ছিল, তবে চিত্রা ওয়েটারকে ধমকে দুটো কাচ্চি অর্ডার দেয়। ফারাজ কোনো আপত্তি করলো না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের এক লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়। শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এইভাবে খেতে দেখেছিল সে ফারাজকে। সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল, আজকেও তেমনটাই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে বলে, কাচ্চির মধ্যে এলাচ আর চিত্তার জীবনে এলাচি সাহেব, দুটোই একই সমস্যা, একই জাতের। তাহলে সমস্যার সমাধানটা কি? চিত্রা এলাচটা ফেলতে নিয়ে ফারাজ তার হাত ধরে ফেলে। চিত্রার হাত থেকে এলাচটা মুখে পড়ে নিয়ে চিবাতে চিবাতে বলল, সমস্যার একটাই সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসে দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যে সেই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল, তবে চিত্রা পার্কিং লটের পাশে একটা ফুচকা বিক্রেতাকে দেখে চটজলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে 1 প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করে? তার কাছে টাকা থাকলে তো। বড়লোক স্বামীর ছোট লোক বসে, না আছে একটা ফোন, না আছে 50টা টাকা। দুটো বাচ্চা ছেলে কপা কপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চিত্রা একটা ঢোক দিল। বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয়? ওদের মা বাবা শিখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার? চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কিসব কথা বলছে। মনে তো হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খাদুর পেট ছুটেছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগেই 1 প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তা থেকে ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করলো, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। যে সে পাশের ছেলেটার দিকে তাকালো। অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে পড়ল। ওই যে বাবু, দেখো তো এটা কি? ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখ ফেরাতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই। মুখ কালো করে বলে উঠলো, আমার ফুচকা খাইছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই? আমার মুখে। তাড়াহুড়ো খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা। মুখ ভর্তি ফুচকা নিয়েই বিড়বিড় করে পড়ল, আরে বাবু, এসব কুখাদ্য বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুঁচকে রাগী গলায় বলল, আপনি কথা না বইলা পেট থেকে ফুচকা বাইর করেন, না আমরা ডাইকে আনবো। চিত্রা হতভম্ব। এই ছেলে, একটা ফুচকাই তো খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলিনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে আরেকবার বাচ্চাদের দিকে তাকাচ্ছে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত মেরে তর্ক করছে। ফারাজ অভ্রকে গাড়িতে বসতে বলল, তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোলো। কি হচ্ছে এখানে? বাচ্চাটার মুখ গোমড়া করে চেঁচিয়ে উঠল, এই বর্গাওয়ালি আন্টি আমার পেট থেকে ফুচকা খাওয়া মারছে। ওনারে কিন্তু আজই পেট থেকে আমার ফুচকা বাইর করতে হইব। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালার মামাকে বলল, এই বাবুটার জন্য আরেক প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করলো, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান। ওর মুখেটা শেষ হওয়ার আগে যেন আরেকটু রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠলো। খুশিতে সে পারেতেও ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ এক পাশে ঝুঁকে হেসে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখবো। আগে তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়ে বেশি কেড়ে নেই। রাতের জন্য প্রস্তুত থাকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না, শুধু একটা ফুচকা মুখে পুরে নিয়ে ধীর গলায় বলল, একটা খাবেন? যদি আমার আবার পেট ব্যথা হয়, নেন একটা খান। ফারাজ ঠোঁট পাকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না, এসব অ্যালার্জি আছে।
চিত্রার মুখে রাগে লাল হয়ে গেল। এই লোকটা কিভাবে হুচকলার সামনে থেকে বদনাম করতে পারে? মুখে একটুও যদি লাগাম থাকতো। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন ঘাটছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা আর একটু মরিচ বাড়িয়ে দেন তো। ফারাজ একবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা মরিজান বাড়ায়া কুলচা পিত্তে লাগায়া। চিত্রা কপাল কুঁচকে তাকালো। বেশি করছেন না এবার? ফারাজ মৃদু হাসলো। আরে বউ, সকালে যখন চলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম। বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা। চিত্রা থম মেরে গেল। চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে সে সত্যি সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল আর এখন মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি ধারালো শিশির শব্দ। মুহূর্তের মধ্যেই ছুটে এলো গুলি। বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে। ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। 1 সেকেন্ডের জন্য চারপাশ চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না। তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে। উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা। ফারাজ নির্বাক। কেবল ফারাজের কাঁপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা। বৃষ্টির পানি আজ রক্তাক্ত। আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে ঝরছে। বিদীর্ণ ধরনীর বুকে লালচে জল জমে আছে। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী, রক্তের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুতে গিয়েও ছুতে পারেনি, বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কের ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনো লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদা জলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রা। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে দেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি যে হয়ে গেল ফারাজের চোখে মুখে আতঙ্ক। তবে রক্ত কিংবা গুলির শব্দে নয়, বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই যে গলায় মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশে ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতে হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি? এখানকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে ইসরে সামান্য ক্ষমতা পেলেই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে। যদিও তাদের দিয়ে এইসবই আশা করা যায়, দলের দোষ দিয়ে লাভ নেই। চিত্রাকে সঙ্গে নিয়েই ফিরছে। রাগে তার কপালের শিরা অব্দি নীল হয়ে এসেছে। চোখে জমেছে দপদপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকজন। সবাই তাকে ঘিরে রাখে। যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই জলদি ওঠেন, ভাবিরে নিয়ে গাড়িতে যান ভাই। এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাসির পালোয়ান পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক গিলল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রা, কিনে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই। মেজাজ গরম করিস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ, ভালো করেই জানি। তুই চিত্রা কিনে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে আমি আমার কাজ ছাড়ব। আমার কলিজার উপর হাত দেওয়া, শালাদের কলিজা ছেড়ে এনে যদি কুত্তাকে না খাওয়াই, তাহলে আমার আব্বা দুইটা। অভ্র একটা শুষ্ক ঢোক গেলে। এইসব ঝামেলায় না গেলে কি হয় না? যেই কাজের জন্য দেশে আসা সেটাই শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলোর মাথার উপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে, আর বল ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেছন দিয়ে সরা।
লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। পাড়া চিত্রাকে গাড়িতে শুয়ে দেয়। কালো বোরকা পরা মেয়েটার মুখে এখনো নিকাব। পাড়া ছাদ বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়, ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শোন, এসব খবর যেন বাড়ির কেউ এখন না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অব্দি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে, তাহলে রাম দাদি তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চাটার মা এসেছে বুঝি, লাশের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি চাইছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যি খুব পীড়া দেয়। 4টে লাশ পরপর সাজানো, নিথর বিকৃত নিঃশেষ। 4জনই সোহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখে বোঝাই যাচ্ছে একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায়। কিন্তু আফসোস, তাদের কর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক মতো করতে পারত। প্রতিটি লাশের হাতের আঙুল কাটা, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করলো, মুখে তেতো হাসি ফুটলো। চা শালাগুলারে একেবারে হিজড়া পানাইয়া উপরে পাঠাইলো, কামটা বালা হইল। শিফাত পাশে দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জাইনা গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল। তার উপর ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল, কেমনে হ্যান্ডেল করুন? সোহান গোফে আঙুল বুলিয়ে এক পা তুলে বসলো। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে আভা, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশে ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ। শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গণদোলাই দিছে। শিফাত মাথা নাড়ল। হ ভাই, মাইয়াগুলো মরছে, জুতার বাড়ি দিছে। তাইলে হাতের আঙ্গুল আর কান আর ওইটে কাটলো কেন? তাও পারে এমন কইরা। সোহান লাশগুলোর দিকে তাকিয়ে তার একবার ঠোঁট ভেজালো। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ ক্ষোভ মেটাচ্ছে নিশ্চিত, কিন্তু কে? সোহানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের উপর পা তুলে আরো কিছুক্ষণ লাশ 4টার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন, আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতো এই 4জনকে জনগণ ধরে গণধোলায় দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলো সেখানেই ছিল, জুতোর বাড়িও দিয়েছে। তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হচ্ছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে, কিন্তু কে? এখন লাশগুলা তো উদ্ধার করতে পারছি না, তবে এগুলো কি করুম? পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না? যায়। সিফাত কাজ ঝাঁকা, ছড়ি চাপাটে লিয়া পোলাপান গুলারে কাজে লাগাইয়া দে। লাশগুলারে টুকরা টুকরা কইরা নদীর মাছগুলারে পেট পইরা খাওয়ানোর ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ কাটাকাটি করব। ঘুষ তো লাড়বি, তত্তৎ কুণ্ড ছুটবো। চা এখন, যেইটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝছি ভাই। একটু থেমে আবারও বলল, ভাই আরেকটা কথা, কাল রাইতে যে চালান যাওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বেঁধেছে। মাল 2 দিন পর তেনারা নিল। সোহান ধীর স্থির ভাবে সিগারেট জ্বালায়, ধোয়া ছেড়ে বলল, আচ্ছা সমস্যা নাই, টাকা পাইছি। এখন মাল নিক বা না নিক আমার তাতে কিছু যায় আসে না। তো মাইয়াগুলার যত্ন নিতাছস তো? হ। সাবধানে থাকবি, মাইয়া মানুষ হলো ঝামেলা। তার উপর এতগুলা মাইয়া মানুষ, তোকে হতির যেন বলেও কেউ না পায়। শ্রীপাত মৃদু করে হু বলে থামলো, একটু উতস্তত করলো, তারপর বলল, ভাইয়া কই এলা? কাল রাতে যে নতুন মাইয়ালারে আনছি ওইটা কিন্তু এক্কেরে হীরা, ওইটা কিন্তু এক্কেরে হীরা। চাইলে তো ইয়ার কইরা রাইতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় ঘুরিয়ে শিফাতের দিকে তাকালো। নাম কি স্যামরি? শিফাত একটু ভেবে বলল,
নীলু নীলুফাওর নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে, বাতাসে শুকিয়ে যাওয়ার রক্তের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ, চোখ বাঁধা, শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোই দক্ষ কষাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরো 5টি নিথর দেহ পড়ে আছে। সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত তৃপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প।